হ্যালো এভরিবডি, গুড ইভিনিং। আশা করি ভালো আছো। অনেক দিন পরে ক্লাস হচ্ছে, মাঝখানে একটু সমস্যা হয়েছিল। আর এমনিতেও তোমাদের কোর্স একদম শেষের দিকে। আমরা জানি সিটেটের ডেট হলো 2024 সালে, যেটা ডেট হলো 14 to 15 মেবি, তাই না? এক্স্যাক্ট মনে নেই, মানে যাই হোক আমরা ধরে নিলাম 15। এই সময়ই রয়েছে আর কি সিটেট এক্সাম। তো এবার আমাদের আমরা একবার দেখে নিই যে আমাদের সিডিপি সিলেবাস শেষ হয়ে গেছে, ইংলিশ সিলেবাস শেষ হয়ে গেছে, এর সঙ্গে এবার আমরা ইভিএস সিলেবাস কমপ্লিট করব। তার আগে বলে নিই যে ইভিএসের দুটো পোর্শন রয়েছে, শুধু ইভিএসের নয়, সব সাবজেক্টেরই দুটো পোর্শন রয়েছে। একটা হবে পেডাগোগি, যেটাকে আমরা বলি পেডাগোজি, আরেকটা হবে কন্টেন্ট। এবার যেই পোর্শনটা পেডাগোজি, এই পেডাগোজি পোর্শনটা ডাব্লিউবি টেট হোক সি টেট হোক, দুটোর জন্যই কিন্তু সেম, ঠিক আছে? ডাব্লিউবি টেট হোক বা সি টেট হোক, দুটোর জন্যই কিন্তু এটা সেম পেডাগোজিটা। বাট এখানে যে কন্টেন্ট রয়েছে, কন্টেন্টটা কিন্তু দুটো পরীক্ষার জন্য আলাদা আলাদা। তো এমনিতেও যে কন্টেন্টের খুব যে বেশি চাপ রয়েছে তা নয়, অল্প অল্প রয়েছে। একটা পিডিএফ আমি নিজে তৈরি করেছি, সেখান থেকে আমরা পেডাগোজিটা পড়বো। আর তার সঙ্গে আমরা জানি হিমাংশু ম্যামের একটা পিডিএফ রয়েছে, খুবই হেল্পফুল, আমি নিজেও ইউজ করেছিলাম। যাই হোক, আমার সময়ে পিডিএফ ছিল না, ওটা নোটস বানানো হয়েছিল, এটা এখন পিডিএফ হয়ে গেছে। ওটা তোমাদেরকে প্রোভাইড করে ওটার মাধ্যমে বাংলায় পড়িয়ে দেবো, ঠিক আছে? ক্লিয়ার করে দিলাম। চলো তাহলে শুরু করি আমরা ইভিএসের ক্লাস শুরু করতে, ঠিক আছে? তার আগে বলে দিই, এটা আমাদের ইংলিশ সম্পূর্ণ প্লেলিস্ট রয়েছে এখানে। তোমরা এখানে এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আমি যখন পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? এটা হলো টেলিগ্রাম চ্যানেল, অ্যাড হয়ে যাবে, তাহলে পিডিএফটা পেয়ে যাবে। আরেকটা কথা বলে দিই ক্লাস শুরুর আগে, যে পুরো যে কন্টেন্টটা বানানো হয়েছে, এই কন্টেন্টটা বানানো হয়েছে তামিলনাড়ু বোর্ড মেবি একটা ডকুমেন্টারি ছিল, সেই ডকুমেন্ট থেকে এটা বানানো হয়েছে। এটা ছিল ডকুমেন্টারির নাম, ওটা অত ইম্পর্টেন্ট না। এখান থেকে হচ্ছে তোমাদের ক্লাসের শুরু। তাহলে কি রয়েছে যে ইভিএস টেক্সট বুক, ইভিএসের যে আমরা ইভিএস যাকে আমরা বাংলায় বলে থাকি পরিবেশবিদ্যা, তাই তো? আমরা যেটাকে বাংলায় বলে থাকি পরিবেশবিদ্যা। তো ইভিএস বা এই পরিবেশবিদ্যা, এই যে বই, এই বইটার ইংলিশে আমরা বলি ইভিএস, যার ফুল ফর্ম হলো এনভায়রনমেন্টাল সায়েন্স। এটা হলো এটার পুরো নাম, অর্থাৎ পরিবেশগত বিজ্ঞান বা পরিবেশবিদ্যা। এই যে এটা সম্পর্কে যে বইটার কথা বলা হয়েছে, সেই বইটাকে এনসিইআরটি তোমরা নাম শুনেছ, এনসিইআরটি। এই এনসিইআরটির দ্বারা এই বইটিকে তৈরি করা হয় মেনলি, যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা অতটা ইম্পর্ট্যান্ট না, মেনলি এটা সিটেটের জন্য, ঠিক আছে? কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলা হচ্ছে এখানে। তাহলে এই এনসিইআরটির দ্বারা এই বইটাকে তৈরি করা হবে, পরিবেশের এই বইটাকে। এবং এনসিইআরটি এই বইটাকে তৈরি করার মেন উদ্দেশ্য হলো যে এই বইয়ের যে কন্টেন্ট, বইয়ের ভিতরে যা কিছুই লেখা থাক না, সেটাকে আমরা বলি কন্টেন্ট। তো এর বইয়ের কন্টেন্টটা আমাদের ডেলি লাইফ, একটা বাচ্চার ডেলি লাইফ, দৈনন্দিন জীবনে যা কিছু করে, সেই দুটো জিনিসকে লিঙ্ক করতে চেয়েছে। তাহলে কী লেখা যাবে দেখে নিই। এখানে বলা হয়েছে ইভিএস টেক্সট বুক ডেভেলপড বাই দ্য এনসিইআরটি। তাহলে ইভিএস টেক্সট বুক তৈরি করা হয় এনসিইআরটি দ্বারা, যেটা লিঙ্ক করছে, যেটা জড়িয়ে ধরছে উইথ দ্য ডেলি লাইফ এক্সপিরিয়েন্স অফ চাইল্ড। অর্থাৎ বাচ্চা সারা দিনে যা যা কাজ করে, সেই কাজগুলির সঙ্গে ইভিএসের বইটাকে তুলনা করা হয়েছে, অর্থাৎ একসঙ্গে করা হয়েছে। তার মানে বলতে একটা কথা এখানে নোটস বানাতে পারো তোমরা, যে ইভিএস বুকে এমন কিছু থাকবে যেটা তাদের ডেলি লাইফে তারা যা কিছু করে তার সঙ্গে কানেক্ট থাকবে, তার সঙ্গে যুক্ত থাকবে, তবেই তারা মন দিয়ে এটাকে শিখতে পারবে, ঠিক আছে? তো এটা হলো 1 নম্বর পয়েন্ট। তারপরে আর কি বলা হয়েছে, এই জায়গায় টিচার্সরা অর্থাৎ শিক্ষকরা নিড টু ক্রিয়েট ম্যানি মোর এক্সাম্পল ফর ডিফারেন্ট চ্যাপ্টার্স টেকিং কেয়ার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টুডেন্ট। এখানে যিনি টিচার থাকবেন, যিনি শিক্ষক থাকবেন, সেই শিক্ষক যখন ছাত্রদেরকে কোনো কিছু পড়াবেন, শিক্ষক ছাত্রদেরকে পড়ানোর সময় এমন কিছু উদাহরণ তিনি ব্যবহার করবেন, যে উদাহরণটা পরিবেশের জন্য যেন খেয়াল রাখে। যেমন তুমি এরকম এক্সাম্পল দিতে পারো না যে কালকে আমরা সমস্ত গাছগুলিকে কেটে নিয়ে এখান থেকে কাগজ তৈরি করব, এরকম এক্সাম্পল তুমি দিতে পারো না। বিইং এ টিচার,
তোমাকে এক্সাম্পল এমন দিতে হবে যেটা যেন টেক কেয়ার অফ এনভায়রনমেন্ট, যেটা পরিবেশের যেন ধ্যান রাখে এরকম। আরেকটা এক্সাম্পল দিতে হবে যে এক্সাম্পলটা শিশুর ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিল থাকে, শিশুর ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিল থাকে তবেই সে কানেক্ট করতে পারবে। তার মানে কি, এটার মানে কি? এর মানে হলো ধরো একটা শিশু সে জীবনে কোনো দিন লিফট দেখেনি, যেটা হয় না তিনতলা বাড়ি হলে এরকম ব্যবহার করি আমরা উপরে উঠতে। ধরো একটা শিশু জীবনে কোনো দিন সে চোখে লিফট দেখেনি, তুমি তাকে এক্সাম্পল দিচ্ছ, লিফট দিয়ে এক্সাম্পল বোঝাচ্ছ, সে কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। তো তাকে সিঁড়ি দিয়ে এক্সাম্পল দিতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? অর্থাৎ সে যে জিনিসটা কখনো অভিজ্ঞতা নেই, তার ব্যাকগ্রাউন্ডে নেই, তুমি সেরকম এক্সাম্পল ব্যবহার করতে পারো না। তুমি তেমনই এক্সাম্পল ব্যবহার করবে যেটা তার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিল থাকবে, শিশুরা বুঝতে পারবে, আর যেটা পরিবেশের ধ্যান রাখবে, টেক কেয়ার অফ এনভায়রনমেন্ট। ঠিক আছে? পরিবেশবিদ্যার মেন হবে দুটো কাজ। এক নম্বর হলো পরিবেশের বিভিন্ন জিনিস সম্পর্কে ধারণা লাভ করাবে, আর 2 নম্বর হবে যে সেই পরিবেশকে কীভাবে সংরক্ষণ করা হবে সেটা সম্পর্কে ছেলেদের মনে অল্প অল্প করে একটা জায়গা বানাতে শুরু করবে। তারপর বলা হয়েছে টিচার্স নিড টু ইউজ দ্য পেডাগোজিস কি? তাহলে আমরা যেটা পড়ছি, এটা একটা ভালো জিনিস মনে পড়ে গেল। অনেকে না পেডাগোজি তো পড়ে, বাট তারা বোঝেই না পেডাগোজি কী। আমরা যেটা পড়ছি, আমাদের সিলেবাসের দুটো পার্ট, একটা হলো পেডাগোজি, একটা হলো কন্টেন্ট। যখনই কোনো প্রশ্ন পড়ে কী কাকে বলে, সেগুলি হলো কন্টেন্ট। আর পেডাগোজি মানে কি? তাহলে পেডাগোজি মানে হলো যে হাউ টু টিচ, কীভাবে তুমি পড়াবে একটা শিশুকে, এটাই হলো পেডাগোজি। ঠিক আছে? একটা শিশুকে তুমি কীভাবে পড়ালে সে বুঝবে, কীভাবে পড়াবে, তাকে আমরা বলবো পেডাগোজি। তাহলে টিচার্স নিড টু ইউজ দ্য পেডাগোজিস হুইচ শুট দ্য নিড অফ দ্য চিলড্রেন। টিচার সেই ধরনের পেডাগোজি ইউজ করবে যেই পেডাগোজি ইউজ করলে বাচ্চারা বা চিলড্রেন বা চাইল্ড বুঝতে পারবে, সেই ধরনের পেডাগোজি টিচার ইউজ করবে। এবার পেডাগোজি তো অনেক রকমের হয়, যেমন ধরো একটা হলো লেকচার। কিছু ছেলে আছে যাদেরকে লেকচার দিলে বুঝে যায়, কিছু ছেলে আছে যাদেরকে যদি তুমি এক্সাম্পল দাও তাহলে তারা ভালোভাবে বুঝতে পারবে। কিছু ছেলে আছে যাদেরকে তুমি যদি বোর্ডে লিখাও, অর্থাৎ বোর্ড ওয়ার্ক মানে কি? বোর্ডে কোনো কিছু লেখা, তাহলে তারা বুঝবে। কিছু স্টুডেন্ট আছে তাদেরকে তুমি যদি রিয়াল লাইফে সেই জিনিসটাকে দেখাও, তারা ভালো বুঝতে পারবে। ঠিক আছে? কিছু ছেলে আছে শুনে বোঝে, কিছু ছেলে আছে চোখে দেখে বুঝবে। তো যে যেভাবে বুঝবে তাকে সেরকমভাবে পড়াতে হবে। ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে? লার্নিং অবজেক্টিভ। আমরা যে কোনো জিনিস যেটা আমরা শিক্ষা গ্রহণ করছি, ঠিক আছে, কোনো জিনিস আমরা লার্ন করছি বা শিক্ষা গ্রহণ করছি, তার উদ্দেশ্যটা কি? তার মেন উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হলো, প্রথম হলো প্ল্যান। আমরা প্ল্যান করতে শিখব। যে কোনো জিনিস শেখার মেন উদ্দেশ্য কি? প্রথমত আমরা প্ল্যান করতে শিখব। তারপরে অর্গানাইজ করতে শিখব। অর্গানাইজ করা মানে, প্ল্যান করা মানে পরিকল্পনা করা। সব জিনিসের বাংলাটাও না বলতে পারতেও পারি যতটা হয়। তাহলে প্রথমত আমরা যে কোনো জিনিস পরিকল্পনা করা শিখব। তারপরে হবে অর্গানাইজ বলতে যে জিনিস আমরা করব সেই জিনিস সম্পর্কে অর্গানাইজ করা। বাংলাটা আমার কি বলবো? ম্যানেজ ক্লাসরুম প্রসেস। ক্লাসরুমের বিভিন্ন পদ্ধতিগুলিকেও আমরা ম্যানেজ করতে শিখব। ক্লাসরুমের বিভিন্ন নিয়মকানুনকে আমরা ম্যানেজ করতে শিখব। তারপরে বলা হয়েছে অ্যান্ড প্রোভাইড মিনিংফুল লার্নিং অপরচুনিটিস। এই টার্মটা ইম্পর্ট্যান্ট। সব একদিকে, এই পেজের একটাই ইম্পর্ট্যান্ট, এইটা হলো এটা, মিনিংফুল লার্নিং অপরচুনিটিস। ঠিক আছে? এটা এবার প্রশ্ন হলো মিনিংফুল লার্নিং অপরচুনিটিস মানে? মিনিংফুল মানে হলো যেই পরিবেশে তাদেরকে পড়ালে বুঝবে সেই পরিবেশ তৈরি করে দেওয়া, অর্থাৎ পজিটিভ পরিবেশ তৈরি করে দেওয়া। ঠিক আছে? পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া। লার্নিং মানে শেখার জন্যে, অপরচুনিটিস মানে হলো সুযোগ। অপরচুনিটিস মানে কি? সুযোগ। অর্থাৎ তাদেরকে মিনিংফুল লার্নিংয়ের, অর্থাৎ যে পরিবেশে তাদেরকে শিক্ষা দিলে শিক্ষা গ্রহণ করতে পারবে সেরকম পরিবেশ তৈরি করার সুযোগ করে দেওয়া। বিশেষ করে ফর দ্য ডাইভার্স লার্নার। ডাইভার্স মানে কারা? ডাইভার্স মানে হলো যারা পিছিয়ে পড়েছে। পিছিয়ে পড়া বলতে পোর, গরিব হতে পারে। পিছিয়ে পড়া বলতে ফিজিক্যালি ফিজিক্যালি ডিসেবলড ব্যক্তি হতে পারে, জেনারেল ডিসেবল ব্যক্তি হতে পারে, এই সমস্ত আর কি।
উইদিন লোকাল স্পেসিফিক কনটেক্সট ইন দ্য টিচিং অফ ইভিএস। তাহলে কি দেখলাম যে মিনিংফুল লার্নিং তৈরি করতে হবে এবং বিশেষ করে যারা পিছিয়ে পড়া তাদের জন্য সুযোগ করে দিতে হবে পড়ার। মিনিংফুল কথাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে এটা। এবারে বলছে ইন্টিগ্রেটেড টিচিং। দেখো ইন্টিগ্রেটেড কন্টেন্ট, এবার ইন্টিগ্রেটেড কন্টেন্ট বলতে বোঝাবে যখন আমরা ইভিএস পড়বো, ইভিএস মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়বো, তো এর মধ্যে তোমরা একটা কথা ভেবে দেখো যে যখন ছোটোবেলায় আমরা ইভিএস পড়ি বা এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়ি, এর ভিতরে আসলে কী কী সাবজেক্ট থাকে? এর ভিতরে কি শুধু এনভায়রনমেন্টাল স্টাডিজই থাকে? না, এর সঙ্গে জিওগ্রাফি যুক্ত থাকে, বলতে পারো কিছুটা হিস্ট্রির কিছুটা পোরশন, মানে অতীতের কিছু ঘটনা থাকলে সেটা হিস্ট্রি বলতে পারি। এর ভিতরেই জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সব লুকিয়ে থাকে। তো আমরা কি বলতে পারি যে ইন্টিগ্রেটেড কন্টেন্ট বলতে যখন একটা সাবজেক্ট, সাপোজ এইটা হলো ইভিএস, তো ইভিএস পড়াতে গিয়ে আমরা ইভিএসের সঙ্গে সোশ্যাল সায়েন্সও পড়াবো, ইভিএসের সঙ্গে আমরা এডুকেশনও পড়াবো, এডুকেশনাল সায়েন্সও পড়াবো। এটা একটা কোয়েশ্চেন হয়, পরে আমরা দেখবো, এখন জাস্ট বলছি আমি রাফলি। এডুকেশনাল সায়েন্স পড়াবো, এর সঙ্গে আমরা বায়োলজি পড়বো। হয়তো আসলে ইভিএসের অনেকটা পোর্শন বায়োলজি, জীবনবিজ্ঞানের সঙ্গে যুক্ত। এটা পড়তে গিয়ে আমরা একটু জিওগ্রাফিও পড়ে নেবো কোনো একটা জায়গায়, এটা পড়তে গিয়ে কোনো জায়গায় একটু হালকা ফুলকা ম্যাথও শিখে নেবো আমরা। তাহলে এইগুলি সব হলো এর সঙ্গে যুক্ত, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেটেড কন্টেন্ট বলতে যখন ইভিএস সাবজেক্টের মধ্যে অল ইন ওয়ান, একের মধ্যে অনেকগুলি সাবজেক্ট আমরা শিখতে পারি, তখন আমরা সেটাকে বলবো ইন্টিগ্রেটেড কন্টেন্ট। অর্থাৎ ইভিএস একটা সাবজেক্ট নয়, অনেকগুলি সাবজেক্টের কম্বিনেশন, ঠিক আছে? তারপরে রয়েছে কারিকুলার এক্সপেকটেশনস। অ্যাজ পার ইভিএস কারিকুলাম, চিলড্রেন অ্যাট দ্য প্রাইমারি স্টেজ আর এক্সপেক্টেড টু। অর্থাৎ ইভিএসের কারিকুলাম মানে কি, ইভিএস তো শুধু পড়ার জিনিস নয়, ইভিএস পড়ার সঙ্গে সঙ্গে যে কোনো মানে এক্সপেরিমেন্ট করার জিনিস, তারপরে যে কোনো বিভিন্ন রকমের কারিকুলাম থাকে, কোনো জিনিস হাতে কলমে শিখবে, কোনো জিনিস দেখবে। তো এই সময়ে ছাত্রীদের প্রতি আমরা প্রাইমারি স্টেজে, অর্থাৎ প্রাইমারি স্কুলে 1 থেকে 4-এর মধ্যে, 1 থেকে 5-এর মধ্যে, এই সময়ে এই স্টেজে আমরা আশা করি তাদের কাছে তারা কি করবে। দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন থিম, যেমন পরিবেশ, গাছপালা, অর্থাৎ একটা শিশুর তার আশেপাশে যা থাকতে পারে, তার আশেপাশে কি স্কুল থাকবে, বিভিন্ন পন্ড থাকবে, পুকুর থাকবে, এই সবগুলি নিয়ে পরিবেশ, তারপর এখানে বড় গাছপালা থাকবে, এই সব যে একটা পরিবেশ, সেইগুলি সম্পর্কে তার ধারণা লাভ করানো। প্রাণী, খাদ্য, জল, ভ্রমণ করা, আশ্রয়ের স্থল, এই সমস্ত জিনিস তার অভিজ্ঞতার মধ্যে চলে আসে, ঠিক আছে? এবং তাৎক্ষণিক পরিবেশ সম্পর্কে সে সচেতনতা অনুভব করে বা অর্জন করে। বুঝতে পারলাম এটা? ওই কথাটা এখানে ইংলিশে লেখা আছে যে তারা তাদের আশেপাশের সারাউন্ডিং, অর্থাৎ তাদের আশেপাশের যেটা রয়েছে সেইগুলি নিয়েই তো আমাদের পরিবেশ গঠিত। সেই জন্যে, এবং পরিবেশের না বিভিন্ন থিম থাকে, থিমগুলি আমরা পড়বো, এটা একটা ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেই থিমগুলি রিলেটেড, যেমন ফ্যামিলি, প্ল্যান্ট, অ্যানিমেল, তারপরে খাবার মানে ফুড, ওয়াটার, জল, ট্রাভেল, শেল্টার, এগুলির সঙ্গে সব তারা যুক্ত হবে, ঠিক আছে? তারপরে দেখব তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন হয় যে প্রাইমারি স্টেজে আমরা যখন ইভিএস পড়ি, ইভিএস আমরা কেমনভাবে পড়ি? টপিক ওয়াইজ পড়ি, নাকি সাবজেক্ট ওয়াইজ পড়ি, নাকি থিম ওয়াইজ পড়ি, নাকি সাব থিম ওয়াইজ পড়ি? বলো। খেয়াল করে দেখবে যখন একটা 1 থেকে 5-এর শিশুদের যখন কোনো টেক্সট বই হয় ইভিএসের, সেই বইগুলি সব সময় থিম ওয়াইজ হয়, ঠিক আছে? টপিক ওয়াইজও হয় না, সাবজেক্ট ওয়াইজও হয় না, এটি হয় থিম ওয়াইজ। এখানে দেখো পরিষ্কার করে ওই জন্য লেখা আছে যে থিম রিলেটেড, বুঝতে পারছো? তাহলে তাদের থিম অনুযায়ী পড়া হয়। আর সেই ইম্পর্টেন্ট থিমগুলি কী? এটা প্রথম হলো ফ্যামিলি, পরিবার, তারপর হলো প্ল্যান্ট, তারপরে অ্যানিমেল, তারপরে ফুড, ওয়াটার, ট্রাভেল, শেল্টার। এইভাবেই এটাকে পরপর মনে রাখতে হবে, তবে এখন নোটস বানিও না, এটা পরবর্তীকালে ভালোভাবে আছে। তারপরে দেখো নার্চার নেচার। আচ্ছা, নার্চার নেচার থিওরি তোমরা কিন্তু এতে সিডিপিতে তোমরা পড়েছিলে। নার্চার নেচার বা ন্যাচারাল যাই বলো না কেন, নার্চার ন্যাচারাল কিউরিসিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি ফর দ্য ইমিডিয়েট সারাউন্ডিং।
অর্থাৎ শিশুদের আশেপাশে, তাদের আশেপাশে যা যা কিছু রয়েছে সে আশেপাশের সারাউন্ডিং এরিয়া নিয়ে তারা অত্যন্ত চিন্তিত থাকবে, কিউরিয়াস থাকবে, অর্থাৎ তাদের জানতে ইচ্ছা করবে, তাদের মনের মধ্যে অনেক কৌতূহল থাকবে। কিউরিয়াস মানে কৌতূহলী। তাদের মনের মধ্যে অনেক কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনগুলি তারা উত্তর পেতে চাইবে। ক্রিয়েটিভিটি, তারা অনেক জিনিস তৈরি করতে শিখবে, অনেক জায়গায় নানান রকমের কিছু শেখার চেষ্টা করবে, নিজে হাতে কোনো কিছু ক্রিয়েট করে, কোনো কিছু তৈরি করে, ঠিক আছে। কোথা থেকে? তাদের ইমিডিয়েট সারাউন্ডিং থেকে অনেক কিছু তারা শিখতে পারবে। আর ন্যাচারাল নার্চার মানে হলো যে জিনিসটা আমরা নিজেদের দ্বারা একটু ডেভেলপ করতে পারি, ঠিক আছে। আর ন্যাচারাল মানে হলো যেটা পরিবেশ থেকে অটোমেটিক আমরা পেয়েছি, ঠিক আছে। তারপরে দেখি এর গুরুত্বটা, নার্চার এর গুরুত্বটা আছে সিডিপিতে, গ্রোথ ডেভেলপমেন্টে আছে। তারপরে দেখি ডেভেলপ দেখো ডেভেলপ ভেরিয়াস প্রসেস স্কিলস। ফর এক্সাম্পল, এই সময়ে এই প্রাইমারি স্টেজে এই যে আমরা পড়ছি, এটা তো সম্পূর্ণ প্রাইমারি স্টেজের কথাই আমরা পড়ছি, 1 থেকে 5-এর স্টুডেন্টের জন্য পড়ছি। তো এই প্রাইমারি স্টেজে শিশুদের মধ্যে বেশ কিছু স্কিল ডেভেলপ হয়, বেশ কিছু স্কিল মানে হলো দক্ষতা ডেভেলপ হয়। সেই দক্ষতাগুলি কি কি? সবার প্রথমে হলো অবজারভেশন মানে হলো কোনো কিছু জিনিস দেখার ক্ষমতা, লক্ষ্য করার ক্ষমতা, সেটাকে বলা হবে অবজারভেশন। তার আশেপাশের পরিবেশটা কেমন, সে যেখানে রয়েছে সেটা স্কুলের পরিবেশ নাকি গ্রামের পরিবেশ, সেটা লক্ষ্য করার ক্ষমতা। তারপরে তার আশেপাশে যদি কোনো খারাপ কাজ হয়, কেউ একটা কুকুরকে মারছে, কেউ একটা গাছ কাটছে, তার মনে বেদনা আসা, তার মনে একটা যন্ত্রণা আসা, এইগুলি অবজার্ভ করা। তারপর রয়েছে ডিসকাশন মিনস হলো আলোচনা করা কারোর সঙ্গে, অর্থাৎ কনভারসেশন, কারোর সঙ্গে আলোচনা করা, এটাও হলো একটা স্কিল। তারপরে রয়েছে এক্সপ্ল্যানেশন, অর্থাৎ ব্যাখ্যাকরণ, কোনো জিনিস ব্যাখ্যা করা, এটাও একটা স্কিল হবে। এগুলি পরপরই হবে। তারপর রয়েছে এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ কোনো জিনিসকে নিয়ে নিজে হাতে কলমে দেখা, তার মানে হলো সেই জিনিসটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবে। তারপরে রয়েছে লজিক্যাল রিজনিং। সবার শেষে লজিক্যাল রিজনিং বলতে সে নিজের যুক্তি দিয়ে সেই জিনিসটাকে সে বিচার করবে, যুক্তি তর্ক দিয়ে বিচার করা কোনো জিনিসকে। এবং তারপরে রয়েছে থ্রু ইন্টারঅ্যাকশন উইথ ইমিডিয়েট সারাউন্ডিং। ইমিডিয়েট মানে একদম আশেপাশের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের সঙ্গে ইন্টারঅ্যাকশন করা, অর্থাৎ পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করা। ইন্টারঅ্যাকশন কথাটা তোমরা অনেকবার পেয়েছো, মিথস্ক্রিয়া করা। তাহলে কী কী দেখলাম? কতগুলি স্কিল রয়েছে যেগুলি ডেভেলপ হওয়ার দরকার প্রাইমারি স্টেজে বা ডেভেলপ হয়। প্রথম হলো, 1 নম্বর হলো অবজারভেশন। 2 নম্বর অবজারভেশন মানে কোনো জিনিসকে লক্ষ্য করা, এই যে দেখো পর্যবেক্ষণ করা, এটা ছিল অবজারভেশন। তারপর একটা ছিল ডিসকাশন মিন্স আলোচনা করা। তারপর একটা ছিল ব্যাখ্যা মানে হয়ে গেল এক্সপ্লেন লিখলাম। তারপর হচ্ছে পরীক্ষা, তার মানে এক্সপেরিমেন্টেশন, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করা, এক্সপেরিমেন্ট। তারপরে রয়েছে যৌক্তিক বিশ্লেষণ, অর্থাৎ লজিক্যাল রিজনিং, অর্থাৎ বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে কোনো জিনিসকে প্রমাণ করা। তারপরে রয়েছে পার্শ্বিক, মানে আশেপাশের পরিবেশ থেকে অবিলম্বে পার্শ্বিকের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে আশেপাশের পরিবেশ থেকে পরিবেশের সঙ্গে ইন্টারঅ্যাকশন করা। এই কটা স্কিল যেগুলি প্রয়োজন তাদের ডেভেলপ হওয়া এই প্রাইমারি স্টেজে। 1 সেকেন্ড দাঁড়াও। জাস্ট মিনিট দাঁড়াও। অফই করতে হবে। তারপরে দেখো এই স্টেজে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো সেন্সিটিভিটিকে ডেভেলপ করা। এবার সেন্সিটিভিটি মানে কি? পরিবেশের জন্যে সেন্সিটিভিটি মানে হলো পরিবেশের জন্যে, তার পরিবেশের, যেমন আমি যে এক্সাম্পলটা বারবার দিচ্ছি, কোনো জায়গায় একটা গাছকে কেটে ফেলা হলো, তাহলে গাছ কেটে ফেলা হলে তার স্যাড হওয়া, নতুন একটা গাছ লাগালে তার খুশি হওয়া, একটা নতুন গাছ তৈরি হলে সেখানে তার হ্যাপি হওয়া, এই জিনিসগুলিকে বলা হবে সেন্সিটিভিটি, ঠিক আছে। অর্থাৎ তার মধ্যে
বাংলা টার্ম দিইনি, আমি দিইনি, যাই হোক সহজ বলি হয়তো দিইনি। তাহলে তার মধ্যে বিভিন্ন সেন্সিটিভিটি কাজ করতে হবে, কার জন্যে? পরিবেশের জন্যে। ফর দ্য ন্যাচারাল, ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান রিসোর্সেস। আচ্ছা, হিউম্যান রিসোর্স মানে কি? ন্যাচারাল মানে হলো প্রাকৃতিক, ফিজিক্যাল মানে হলো ভৌত যে জিনিসগুলি রয়েছে, হিউম্যান রিসোর্সেস মানে হলো মানুষের জন্য যে রিসোর্সেস, যে জিনিসগুলি প্রকৃতি দান করেছে, ঠিক আছে? ইন দ্য ইমিডিয়েট এনভায়রনমেন্ট, আমাদের আশেপাশের এক্স্যাক্ট পরিবেশে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ থিম কি দেখতে পেলাম যে তাদের মধ্যে সেন্সিটিভিটিকে ডেভেলপ করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। নাহলে তুমি একটা কথা ভাবো, একটা ক্লাস একটা ক্লাস 2-3 বাচ্চা, একটা ক্লাস 2 থেকে 3 বাচ্চা, সে ইভিএসকে নিয়ে কী বুঝবে? সে সে সালোক সংশ্লেষে সে কী বুঝবে? সে কিছুই বুঝবে না। তাও আমরা তাদেরকে ইভিএস পড়াবো কেন? কারণ তাদের মধ্যে একটা সেন্সিটিভিটি বা একটা সেন্স কাজে লাগানো, তারা যেন পরিবেশ সম্পর্কে কেয়ার নিতে শেখে, পরিবেশ সম্পর্কে ভাবতে শেখে। যেমন বর্তমানে এই সময় তোমরা যদি দেখো, দিল্লিতে হাওয়া, এয়ার কোয়ালিটি এত বাজে হয়ে গেছে যে যে কোনো স্বাভাবিক মানুষই সেখানে থাকতে পারবে না। অত্যন্ত খারাপ দিল্লির হাল এখন। তারপরে দেখি, তারপরে দেখো, তারপরে বলা হয়েছে পয়েন্ট আউট অ্যান্ড রেজ ইস্যুস রিলেটেড টু। বাচ্চারা যেন এই সমস্ত সমস্যা, বা স্টুডেন্টরা যেন এই সমস্ত সমস্যা সম্পর্কে যেন তাদের কথা তুলে রাখতে পারে, বা তারা এই পার্থক্যগুলি বুঝতে পারে, কোনটি অন্যায় কোনটি অপরাধ সেগুলো তারা যেন বুঝতে পারে। যেমন দেখো, এখানে বলা হয়েছে ইকুয়ালিটি মানে কি? ইকুয়ালিটি মানে হলো সমতা। তার মানে হলো যে সমান চোখে দেখা সবাইকে। এই ইকুয়ালিটিও থাকবে এই পরিবেশের ভিতরেই, যেটাকে আমাদের বাচ্চাদের শেখাতে হবে। তারপর রয়েছে জাস্টিস মানে কি? ন্যায়। এই ন্যায়টাও আমাদেরকে বাচ্চাদেরকে শেখাতে হবে, এটাও পরিবেশেরই একটা অংশ। তারপর রয়েছে রেসপেক্ট ফর হিউম্যান ডিগনিটি মানে হলো মর্যাদা। মানুষের মর্যাদা করাও তাদেরকে শেখাতে হবে, এবং এবং মানুষের রাইটস মানে কি? মানুষের অধিকার সম্পর্কেও তাদেরকে অবগত করতে হবে। যেমন একটা ওইটার নাম কি ছিল? নর্মদা বাঁচাও নাকি? গাছের গায়ে জড়িয়ে ধরে গাছটাকে কাটতে দেয়নি, ঠিক ওরকম টাইপের জিনিস তবেই হবে যদি তারা ইকুয়ালিটি, জাস্টিস, হিউম্যান ডিগনিটি, হিউম্যান রাইটস, গাছেদের সম্পর্কে ভালোবাসা এইসবগুলি থাকে, তবেই ওরকম টাইপের আন্দোলন করা যায়। তারপরে দেখো, তাহলে এখানে এত বড় বড় কিছু লেখার প্রয়োজন নেই, তোমরা জাস্ট শর্ট নোট বানাবে, একদম শর্ট নোট বানাবে। নোটটার জন্য এমন টাইপের হয় যে মানে একটা টোটাল নোটটা আমি যা কিছু করাবো যেন টোটাল A4 শিটের বা তোমার খাতার যেন 10 পেজের বেশি না হয়, টোটাল ইভিএসেরই যেন উইদিন 10 পেজ সব কিছু কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে বলা হয়েছে সাজেস্টেড পেডাগোগিক্যাল প্র্যাকটিসেস ফর অ্যাচিভিং দ্য, আসলে পেন ট্যাপটা অন্যদিকে আছে ওই জন্য ভুলভাল জায়গায় ক্লিক হচ্ছে, দাঁড়াও, এবার ঠিক আছে। দেখো, দেখো এখানে বলা হয়েছে সাজেস্টেড পেডাগোগিক্যাল প্র্যাকটিসেস ফর অ্যাচিভিং অ্যান্ড লার্নিং আউটকাম। অর্থাৎ কীভাবে পড়ালে কিছু আমাদেরকে টিচার্সদেরকে কিছু সাজেশন দেওয়া হয়েছে, কিছু সাজেস্ট করা হয়েছে যে এইভাবে পড়ালে বাচ্চারা ভালোভাবে শিখবে। সাজেশনগুলি কী কী? 1 নম্বর বলা হয়েছে, তাদের মধ্যে বলা হয়েছে অপরচুনিটিস টু ওয়ার্ক ইন পেয়ার। তাদেরকে পেয়ারে অর্থাৎ গ্রুপে কাজ করাতে হবে। পেয়ার মানে জোড়া, তাদেরকে জোড়ায় কাজ করাতে হবে, অর্থাৎ ছেলেপিলেরা তবেই মিলেমিশে কাজ করতে শিখবে। পেয়ারে হতে পারে গ্রুপস, অর্থাৎ গ্রুপ বানিয়ে এটা একদল ওটা একদল, গ্রুপ বানিয়ে কাজ করলে তারা এনকারেজও হয়, তাদের কাজ করতে ভালো লাগে, একা একা ফিল হয় না। এবং ইন্ডিভিজুয়ালি, এবং কখনো কখনো ইন্ডিভিজুয়াল অর্থাৎ কখনো কখনো একা একাও কাজ করাতে হবে। ইন্ডিভিজুয়াল মানে কি? একা কারোর সঙ্গে না। তাহলে 3 রকমভাবেই যদি আমরা তাদেরকে শিক্ষা গ্রহণ করাই বা অপরচুনিটিস দিই, তবে তারা শিক্ষা গ্রহণ করবে বা তারা ভালোভাবে পড়াশোনায় মন দেবে। একটা হলো ইন্ডিভিজুয়াল, একা পেয়ার, দুজনে, গ্রুপ, অনেক ব্যক্তির সঙ্গে।
অনেক ব্যক্তি নয়, অনেক স্টুডেন্টের সঙ্গে। তারপরে কি বলা হয়েছে, শেখার ফলাফল অর্জনের জন্যে শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। বলা হয়েছে শেখার ফল অর্জনের জন্য শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। এখানে বাংলাটা একটু ভুল আছে, এখানে বাংলাটা ভুল আছে, এটা সরবরাহ নয়, অন্য কিছু ছিল, বাংলাটা ভুল আছে। তারপর দেখো, এনকারেজ টু অবজার্ভ অ্যান্ড এক্সপ্লোর দ্য ইমিডিয়েট সারাউন্ডিং, তাদেরকে এনকারেজ করতে হবে। এনকারেজ, এনকারেজ মানে কি, উৎসাহ প্রদান করতে হবে। কিসের উৎসাহ প্রদান করতে হবে? তারা যেন তাদের আশেপাশের জায়গাটাকে অবজার্ভ করে, খুব ভালোভাবে লক্ষ্য করে, আর এক্সপ্লোর করে। এক্সপ্লোর মানে অন্বেষণ করে। দ্য ইমিডিয়েট সারাউন্ডিং, তাদের এক্স্যাক্ট আশেপাশের জায়গাগুলি, সারাউন্ডিং মানে আশেপাশের জায়গা। আর কি করে? রেকর্ড করে। রেকর্ড করে মানে কি, যে কোনো একটা জায়গায় তারা লিখে রাখে। অ্যান্ড এক্সপ্রেস, প্রকাশ করে দেম, এবং সেগুলিকে তারা যেন প্রকাশ করে ওরাল, মুখে বলে, রিটেন, লিখে লিখে, ড্রয়িং, এঁকে, জেস্টার, ইশারাতে। তাহলে তারা যে কোনো একটা জায়গায় প্রথমে গেল, সেই জায়গায় গিয়ে সেই সমস্ত জিনিসগুলি তারা রেকর্ড করলো বা নিজের চোখে দেখলো। দেখার পরে তারা সেগুলি ওরাল, মুখে মুখে, রাইট, লিখে লিখে বা জেস্টার, ড্রয়িং এইসবের মাধ্যমে প্রকাশ করলো। তাহলে তারা ভালোভাবে শিখতে পারবে পরিবেশ সম্পর্কে। তারপরে কি বলা হয়েছে, দ্য চাইল্ড আর টু বি এনকারেজড টু আস্ক ফ্রেম কোয়েশ্চেন। এটা তো সবাই জানি, ছেলেদের পড়াশোনা তবেই হবে তারা যদি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, অর্থাৎ তাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞেস করা ভালো জিনিস, কিউরিসিটি, জিজ্ঞেস করা মানেই হলো তাদের মধ্যে কি আছে, কিউরিসিটি আছে। আর কিউরিসিটি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে নতুন নতুন মাথার মধ্যে কোয়েশ্চেন আসে, এখান থেকে নতুন নতুন আইডিয়া আসে, এবং তারা অ্যাক্টিভও থাকে। তাহলে তারা জিজ্ঞেস করবে কোয়েশ্চেন, মনের মধ্যে কিউরিসিটি থাকবে, আর কি করবে, কোয়েশ্চেন ফ্রেম করবে। এটা মানেই হলো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা, ঠিক আছে? কোয়েশ্চেন ফ্রেম করবে, কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, যেটা এখানে দেওয়া রয়েছে। তাহলে ফ্রেম কোয়েশ্চেন, কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে তারা। অ্যান্ড রেসপন্ড টু পেয়ার্স, এবং পেয়ার, পেয়ার মানে সহপাঠীদের সঙ্গে তারা রেসপন্স করবে। উইদাউট এনি ফেয়ার অ্যান্ড হেজিটেশন, এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। উইদাউট এনি ফেয়ার, কোনো রকমের কোনো, উইদাউট এনি ফেয়ার কোনো ভয় ছাড়া, কোনো ভয় বা ভীতি ছাড়া, এবং হেজিটেশন ছাড়া। হেজিটেশন মানে বাধা বিপত্তি, কোনো রকমের কোনো হেজিটেশন ছাড়া, অর্থাৎ নির্ভয়ে তাদেরকে পড়ার সুযোগ দিতে হবে, নয়তো তারা পড়তে পারবে না। তারপরে দেখি, দিস মেথডস উইল বি ইউজড ফর ইভিএস টিচিং। এবার ইভিএস আমরা পড়ানোর ক্ষেত্রে যে কোনো, সাপোজ ম্যাথ পড়ানো আর ইভিএস পড়ানো দুটো এক জিনিস নয়, আলাদা জিনিস। কেন? কারণ ম্যাথে রিয়েল লাইফ আমরা কম ব্যবহার করব, ঘরের মধ্যেই হয়ে যাবে। হয়তো দুটো মার্বেল আনলে আর দুটো মার্বেল আনলে যোগ করে দিলে 4টে মার্বেল হয়ে গেল, এটা আলাদা জিনিস। ইভিএসে কী হবে, তোমাকে নিয়ে গিয়ে সেই পরিবেশে নিয়ে গিয়ে সেই এনভায়রনমেন্টে নিয়ে গিয়ে দেখাতে হবে, তাই তো? ঠিক সেই জন্যে পরিবেশটাকে পড়ানোর বেশ কিছু আলাদা আলাদা মেথড রয়েছে। সেই মেথডগুলি কী কী দেখব। প্রথমেই বলা হয়েছে কনস্ট্রাকটিভিস্ট মেথড। কনস্ট্রাকটিভিস্ট মেথড, তার মানে হলো, কনস্ট্রাকটিভিস্ট মেথডের মানে হলো যে কোনো মানে জিনিস পড়ানোর আগে, পরিবেশ সংক্রান্ত যে কোনো জিনিস পড়ানোর আগে তার নিজে হাতে কলমে কোনো কাজ করানোর পরে একটা নিজে, মানে এটাকে বলবো লার্নিং বাই ডুইং, অর্থাৎ নিজে হাতে কলমে কোনো কাজ করানোর পরে তারপরে সেই জিনিসটা সম্পর্কে তার ধারণাকে বা কনসেপ্টকে কনস্ট্রাক্ট করা। কনস্ট্রাক্ট মানে কি, তৈরি করা, এই জন্য বলা হয় কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। তাহলে কি দেখলাম, যে কোনো জিনিস নিজের হাতে লার্ন করার পরে ধারণা তৈরি করবে, ধারণা কনস্ট্রাক্ট করবে, তৈরি করবে, এটাই হলো কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে? এটাই হলো কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। তারপরে রয়েছে কোঅপারেটিভ লার্নিং। কোঅপারেটিভ লার্নিং মানে হলো গ্রুপে গ্রুপে শেখা, একা একা নয়, গ্রুপ হতে পারে। তুমি পেয়ার গ্রুপের সঙ্গে মিশে গেলে, সবাই মিলে একটা প্রজেক্টের উপরে কাজ করলে পরিবেশের, এটাকে বলবো আমরা কোঅপারেটিভ লার্নিং।
অর্থাৎ বন্ধুদের সঙ্গে মিলেমিশে কোনো কাজ করা, কোঅপারেট করে কোনো কাজ করা, এটা হলো কোঅপারেটিভ লার্নিং। তারপরে রয়েছে কনসেপ্ট ম্যাপিং। কনসেপ্ট ম্যাপিং কি? এই যে দেখো কনসেপ্ট ম্যাপিং, পাশে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? টিচার সম্ভবত এখানে ট্রি সম্পর্কে টিচার পড়াচ্ছেন। তো ট্রি সম্পর্কে পড়ানোর সময় তিনি প্রথমে এইভাবে ছক কেটে দিলেন আলাদা, অর্থাৎ তিনি কি করছেন, ম্যাপের মতো ছক কেটে কেটে, যেমন অক্সিজেন, শেড, গাছ। যেমন এখানে একটা টিচার কি পড়াচ্ছেন, দেখো টিচার এখানে পড়াচ্ছেন যে আমরা ট্রিজ থেকে কি কি পাই। তো তিনি কীভাবে ছক করে করে বলেছেন যে প্রোভাইড, গাছ আমাদের কি কি দেয়, অক্সিজেন, শেড মানে ছায়া, পেপার দেয়, তারপরে সেই পেপার থেকে আমরা কি করি, নোটপ্যাড তৈরি হবে, বুক তৈরি হবে। অক্সিজেন থেকে কী হবে, মোস্ট লিভিং অর্গানিজম, বেশিরভাগ যারা বেঁচে আছে সমস্ত প্রাণী, গাছ অক্সিজেন ব্যবহার করে। তাহলে এই যে এটা কি বলবো, কনসেপ্ট ম্যাপ। বুঝতে পারলাম কনসেপ্ট ম্যাপ কী জিনিস? তাহলে কনসেপ্ট ম্যাপ হলো যে কোনো একটা কনসেপ্টকে এরকম ম্যাপ এঁকে ম্যাপের মাধ্যমে সেই কনসেপ্টটাকে প্রকাশ করা। ঠিক আছে, এটা এখানে থাকলো, তোমরা দেখে নেবে পরে। বেশ, তারপরে দেখি আমরা। তারপরে বলা হয়েছে আইটিসি বাদ দাও, পরেরটা দেখো। বলা হয়েছে প্রজেক্ট মেথড, অর্থাৎ তোমাদেরও ক্লাসরুমে অনেক প্রজেক্ট দেওয়া হয়। সেই প্রজেক্ট তোমরা তো জাস্ট খাতায় এরকম লিখে জমা দিয়ে দাও, কিছু দেখাও না, বোঝাও না। বাট অ্যাকচুয়ালি নিয়মটা হলো যে কোনো জায়গায় গিয়ে একটা ভালোভাবে প্রজেক্ট বানানো, প্রথমে জায়গাটাকে ভালোভাবে অবজার্ভ করা, তারপরে খাতায় লিখে সেটাকে সাবমিট করা, সেটাকে বলা হবে প্রজেক্ট মেথড। আরেকটা বাদ গেলো, সেটা হলো আইটিসি ইন্টিগ্রেশন। দেখি আইসিটি ইন্টিগ্রেশন। তাহলে এখানে একটা কোয়েশ্চেন হয়, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়, আইসিটি এর ফুল ফর্ম কী? আইসিটি একটা মেথড, এর ফুল ফর্ম হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস। তাহলে আইসিটি এর ফুল ফর্ম কী হবে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ ইনফরমেশন বিভিন্ন তথ্য, অ্যান্ড কমিউনিকেশনের মাধ্যমে যে টেকনোলজি ব্যবহার করি, তারপরে আমরা যে ইভিএসের কাজ ক্রিয়াকলাপ করি সেটাকে আমরা বলবো আইসিটি। অর্থাৎ তুমি একটা শিশুকে ইভিএস তো পড়াচ্ছ, কিন্তু তাকে তুমি কম্পিউটারের মাধ্যমে বা বলতে পারো ইন্টারনেট থেকে তুমি পড়াচ্ছ। যেমন আমি তোমাদেরকে ধরো পড়াচ্ছি, ইন্টারনেট থেকে তুমি ইভিএস পড়াচ্ছ, বুঝে গেল? এটা কি বলবো, আইসিটি। দেখি কি লেখা আছে আইসিটিতে। আইটি মানে হলো ইনফরমেশন টেকনোলজি। আইটি ইনক্লুডস অল কমিউনিকেশন টেকনোলজি, এর মধ্যে সমস্ত কমিউনিকেশন টেকনোলজি থাকবে, ইনক্লুডিং ইন্টারনেট। কমিউনিকেশন টেকনোলজি মানে হলো যোগাযোগ করার যে টেকনোলজি। খেয়াল রাখবে, হ্যাঁ, আইসিটি আর আইটি আলাদা জিনিস। আইটি মানে হলো ইনফরমেশন টেকনোলজি, এই ইনফরমেশন টেকনোলজি হলো ওইগুলি যেগুলি আমাদের কমিউনিকেশন টেকনোলজি। কমিউনিকেশন মানে হলো যোগাযোগ, যেগুলি আমাদের যোগাযোগ রাখতে হেল্প করে সেগুলিকে বলবো আইটি। যেমন ইন্টারনেট যোগাযোগ রাখতে হেল্প করে, তারপরে রয়েছে ওয়্যারলেস নেটওয়ার্ক, যেমন ওয়াইফাই, সেলফোন আমাদের হাতের ফোনটা, কম্পিউটার, সফটওয়্যার, ভিডিও কনফারেন্সের কল, সোশ্যাল নেটওয়ার্কিং, সমস্ত মিডিয়ার অ্যাপ্লিকেশন, এগুলি সব হলো আইটি। ঠিক আছে, তো আইসিটি কি? আইসিটি হলো ওরকমই একটা কম্পিউটারের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে বা সেলফোনের মাধ্যমে, INTERNET, এগুলির মাধ্যমে আমরা বাচ্চাদের যখন ইভিএস পড়াবো সেটা কি বলবো, আইসিটি। এবার এই আইসিটি ইন্টিগ্রেশন অর্থাৎ আইসিটি এর ভিতরে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ইউজ অফ আইসিটি টু, এর ভিতরে আমরা কি কি করি? আইসিটি ক্ষেত্রে কি করে, যে কোনো একটা কনসেপ্টকে যেমন ধরো আমি তোমাদের পড়াচ্ছি সালোক সংশ্লেষ, ইভিএসের এটা খুবই ভালো একটা এক্সাম্পল, ওই জন্য আমি বারবার দিই। ধরো আমি তোমাদের পড়াচ্ছি সালোক সংশ্লেষ, যেটাকে ইংলিশে বলা হয় ফটোসিনথেসিস, শর্টে লিখলাম। তাহলে ধরো পড়াচ্ছি, তাহলে এক্ষেত্রে আইসিটি টেকনোলজি কীভাবে হেল্প করবে? এটা নানানভাবে হেল্প করতে পারে। এক নম্বর কি, ইন্ট্রোডিউস, অর্থাৎ এই কনসেপ্টটা শুরু করার ক্ষেত্রে আমি তোমাদের ইন্টারনেটে গিয়ে একটা ভিডিও দেখিয়ে দিলাম যে কীভাবে 3D, এখন তো 3D ভিডিও হয়, 3D ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম কীভাবে গাছের এই মূল থেকে জলটা উপরে যাচ্ছে, একটা ভিডিও দেখিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল ইন্ট্রোডাকশন করার জন্য আইসিটি ব্যবহার করলাম। রেইনফোর্স, সেই জিনিসটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য, বিভিন্ন ডিটেলসে বোঝানোর জন্য, সেটাকে বলা হবে রেইনফোর্স, সেটা ব্যবহার করতে পারি আইসিটি। তারপরে হচ্ছে
সাপ্লিমেন্ট মানে হলো যতটুকু নলেজ আছে আরও অ্যাডিশনাল কোনো কিছু দেওয়ার, অ্যাডিশনাল কোনো কিছু শেখানোর জন্যও ইন্টারনেট ব্যবহার করে থাকি। এক্সটেন্ড স্কিল, তুমি জানো কিছু এরপরে এক্সট্রা কোনো জিনিস শেখানোর জন্যও আমরা আইসিটি ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই চারটে মেনলি জিনিস থাকে। তারপরে দেখি তাহলে আইসিটি এর ফুল ফর্ম কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। চলো তারপরে দেখব অ্যাসেসমেন্ট হ্যাজ টু বি ইনবিল্ট এ পার্ট অফ টিচিং লার্নিং প্রোগ্রেস। এটা তো আমরা সাবমেটিভ ফর্মেটিভে যা পড়েছিলাম। অ্যাসেসমেন্ট কি মনে করে একবার দেখো তো, অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হলো যে ছেলেরা কেমন শিখছে তার একটা টেস্ট নেওয়া, আর এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো, এই টেস্টের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, কিন্তু এভালুয়েশনের উদ্দেশ্য ইমপ্রুভমেন্ট নয়, এর উদ্দেশ্য ইমপ্রুভমেন্ট, বাচ্চাটার উন্নতি করা, কোথায় ভুল করছে। সেই জন্যই আমরা এটা মাথায় রাখবো যে ইভিএস পড়ার ক্ষেত্রে যেন সবসময়তেই অ্যাসেসমেন্ট হয়, অর্থাৎ বলতে পারি অ্যাসেসমেন্ট যেন একটা ইনবিল্ট পার্ট হয়। কিসের? ইভিএস শিক্ষার সময়। ইনবিল্ট মানে কি? যেটা সব সময়ই থাকবে, অর্থাৎ অ্যাসেসমেন্ট যেন সব সময় হয় ইভিএস পড়ানোর ক্ষেত্রে। কারণ কোনো একটা জায়গায় যদি অ্যাসেসমেন্ট না হয়, ভুল কনসেপ্ট তার মধ্যে চলে আসে, তো সে সারা জীবন ভুল কনসেপ্টটাই সে শিখে যাবে। ঠিক আছে, তাহলে এর মানেটা কি বুঝতে পারলে? অ্যাসেসমেন্ট যেন একটা ইনবিল্ট পার্ট হয় কার? টিচিং লার্নিং প্রসেসের। অর্থাৎ যখনই ভুল করবে তখনই যেন তার ভুলটাকে ঠিক করিয়ে দেওয়া হয়। বেশ, নেক্সট পয়েন্ট দেখি আমরা এবার। তাহলে এই পর্যন্ত ছিল একটা ক্লাস, আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে। এর পরের দিন আমরা পড়ব থিমস অফ ইভিএস।